বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় কচুয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? কবে থেকে 5 তারিখ থেকে। এটাকে কি বলা হয়? 36শে জুলাই নাকি? জুলাই মাসের 36 তারিখ নাকি? জুলাই মাসে আত্মহতি দিয়েছে হাজারেরও বেশি। কারা? আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইরা, তাই নয়? এখনো 400-এর বেশি চোখ হারিয়ে অন্ধ হয়ে আছে। 20,000-এরও বেশি হাসপাতালে রয়েছে। আমি প্রথমেই স্মরণ করছি যারা এই যুদ্ধে নিজেকে আত্মহতি দিয়েছে তাদেরকে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশতে নাসিব করুক, সেই জন্য আমরা সকলে কায়মনা বাক্যে আল্লাহর কাছে দোয়া করছি। মিটিংয়ের শুরুতে কি দোয়া করা হয়েছিল? মুনাজাত করা হয়েছিল তো? আমি আসতে দেরি হয়েছে, নিশ্চয়ই আপনারা করেছেন। শহীদ হয়েছে আবু সাঈদ, শহীদ হয়েছে মুগ্ধ, শহীদ হয়েছে আরো অজানা কত না। কচুয়াতে শহীদ হয়েছে 3 জন। একজন হল সামিউল আমান, সে 7ম শ্রেণীর ছাত্র, পিতা আমানুল্লাহ, সৈয়দপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সন্তান। আপনারা কি জানেন? শহীদ হয়েছে। শহীদ হয়েছে খোবাইদ হোসেন 21, পিতা মাওলানা আব্দুর রহমান, উজানি মাদ্রাসার শিক্ষা সচিব। আপনারা কি জানেন? জানেন না। শহীদ হয়েছে হাসান, বাড্ডায় চাকরি করতেন, পিতা কবির হোসেন, গ্রাম করইয়া, সেও শহীদ হয়েছে তুলিগ্রামে। আজকে আমরা এই শহীদদেরকে স্মরণ করছি। আমার কচুয়ার অগণিত নেতা গত 17 বছর হারিয়েছি। কয়েকদিন আগে আমরা হারিয়েছি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, কচুয়ার বজ্রকণ্ঠ, সারা রাত্র মিলনের জন্য 96 থেকে ওই ডাক বাংলো বসে মিলনকে পাহারা দিত, সেই আমার প্রিয় কালুভাইকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি সুলেমান ব্যান্ডারকে, আমরা হারিয়েছি লতিফ ডাক্তারকে, আমরা হারিয়েছি তপু ভুইয়াকে, আমরা হারিয়েছি হক সাহেবকে। আমরা হারাইনি? আমরা হারিয়েছি ইউনুস মুন্সিকে, আমরা হারিয়েছি গোবিন্দপুর খলিল নানাকে, হারাইনি? আমরা অগণিত নেতাদের হারিয়েছি। এই কচুয়াতে আমরা হারিয়েছি আলী মেম্বারকে, মনে পড়ে না আপনাদের? 17টি বছর আমরা তাদের জানাজায় যেতে পারিনি। আমরা হারিয়েছি দুলালকে। আমি সকলকে স্মরণ করছি আজকের এই দিনে। আজকে দ্বিতীয় যুদ্ধ, মুক্তিযুদ্ধ করে আজকে দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে আজকে কচুয়ায় এসে আমি তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি এই 17টি বছর আমার নেতা কর্মীরা যারা মঞ্চে রয়েছে, সামনে রয়েছে, কি দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে আজকে কচুয়ার রাজনীতি তারা ধরে রেখেছিল, এই শহীদ জিয়ার আদর্শকে ধরে রেখেছিল। আমি স্মরণ করছি তাদেরকে। এই কচুয়ার রাজনীতির জন্য কচুয়ার প্রবাসীরা বিদেশ বিভূতিতে বসে কষ্ট করে প্রতিটি সংগ্রামে, প্রতিটি অনুষ্ঠানে তারা সহযোগিতা করেছে। আমি তাদেরকে স্মরণ করছি। এবার আসি মূল স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই জাতীয়তাবাদীর বীজ বপন করেছিলেন বলেই আজকে এই জাতীয়তাবাদী শক্তি সারা বাংলাদেশের ভ্যানগার্ড হয়ে আছে। আমি স্মরণ করছি আমার সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমাদের প্রিয় নেতার কনিষ্ঠ পুত্র আফাত রহমান কোকোকে, সঠিকভাবে চিকিৎসাও পেতে পারেনি, মারা গিয়েছেন। স্মরণ করছি আজকে আমার হৃদয় থেকে নিংড়ানো ভালোবাসা দিয়ে
আজকে আমরা সকলে এই অনুষ্ঠানে দোয়া করব আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে, যারা কারারুদ্ধ করে রেখেছিল এতগুলি বছর, হাসপাতালে বিনা চিকিৎসায় যিনি কষ্ট পাচ্ছেন, সেই আমার প্রিয় নেত্রী দেশমাতা, যিনি কচুয়ারবাসীকে উপহার দিয়েছিলেন আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়ে দেননি। আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা, আসতেছি, আমি এরপরে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি এ যাবৎ বাংলাদেশের মাটিতে এখনো আসেননি। তাকে মামলা দিয়ে সুদূর লন্ডনে সেখানে রেখে দেওয়া হয়েছে। ওনাকে সেনানিবাসে অত্যাচার করা হয়েছিল। সেই আমার নেতা তারেক রহমান, যিনি আজও বাংলাদেশের জন্য লন্ডনে বসে আমাদের দলকে আবারও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে আসার সময় মনে হলো আমি মিলন কচুয়া এসে না আসতে পারি গাড়িতে, না আসতে পারি হেঁটে, তারপরে একজনের মোটরসাইকেল নিয়ে আসা শুরু করলাম। তারপরে পথের মধ্যে মোটরসাইকেলে থাবা দিয়ে দৌড়লে হ্যান্ডশেক করার জন্য আমি মোটরসাইকেল দিয়ে ছিটকেই পড়ে গেলাম, আসতে পারি না। একবার ভেবে দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যদি বাংলাদেশের মাটিতে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে, তাই না? ভাবতে পারেন, ঢাকা শহর জনসমুদ্র হয়ে যাবে। আমি না বলছি আমার অনুমতি ছাড়া কেউ কোনো স্লোগান দিবে না। প্লিজ লিসেন, কোনো কথা বলবে না। উনি যেদিনকে ঢাকা শহরে ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন, আমি বলছি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, নাম চুরি করে নাম পাল্টিয়ে, যে নামে জন্ম হয়েছে, যে নামে আকিকা হয়েছে, সেই নাম কি পাল্টানো যায়? জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান দিয়ে তারেক রহমান নামবেন। প্রতিষ্ঠিত হওয়ার পরেই নাম দেওয়া হয়েছিল জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে যেদিন নামবে সেদিন কি বলে, জনগণের সুনামি হয়ে যাবে, তাই নয় কি? এই আমার একটা মুগ্ধ দাও না, এই একটা মুগ্ধ আছে নাকি? একটা মুগ্ধ দাও না। মুগ্ধ মানে কি জানো না? মুগ্ধ কি চেয়েছিল? মুগ্ধ পানি বিতরণ করছিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সেই মুগ্ধ পানি বিতরণ করতে করতে আত্মহতি দিয়েছে। তাই আমার কচুয়ার পানির নাম আমি মুগ্ধ বলবো। এই হাসিনা সরকার, এই জালেমের সরকার, এই অত্যাচারী সরকার অত্যাচার করে তারা পালিয়ে গিয়েছে। প্রিয় এলাকাবাসী, আস্তে আস্তে বলি, তাই না? জোরে বলার কোনো দরকার নেই। 1995 সাল আমি কচুয়া এসেছিলাম, আসিনি নির্বাচন করতে। এই কচুয়ার আসন ছিল আওয়ামী লীগের আসন, তাই না? স্বাধীনতার পর কচুয়া আসন কেউ, তুমি বসো, তোমার রাখো রাখো, সরো। এই মাইকটা বন্ধ করতো। এই তোমাদেরকে বলছি এখানে কারো ডিস্টার্ব করতে না। সেক্রেটারি সাহেব, মিটিংয়ে কাউকে ডিস্টার্ব করতে দেবেন না প্লিজ। আমি 17 বছর পরে কোচে আসছি, আপনি ভিডিও পোজ নেওয়ার জন্য নয়। কেন? আমাকে কি ভিডিও রেকর্ডে দেখাতে পারবেন এই কচুয়া বাজারে কে কে চাঁদাবাজি করেছে? পারবেন ভিডিও রেকর্ডে দেখাতে? 5 তারিখের পরে ভিডিওতে দেখাতে পারবেন কে এই ফায়ার ডিপার্টমেন্টের অফিসের সামনে এখানে চাঁদাবাজি করেছে? চেনেন না আপনারা? নাম শোনেন নাই? নব্য বিএনপিতে এসছে, কি বলে কুলিমণি, ভুলে গিয়েছেন? ভিডিও দেখাতে হবে, আমার কাছে ভিডিও রয়েছে। আসছি আসছি, সময় দেন,
এই সেই কচুয়া, যেই কচুয়াকে আমরা সঠিক পথে পরিচালিত করেছিলাম, যেই কচুয়ার নেতৃত্ব দিয়েছিল ওই মাওলানা এরশাদ সাহেব, পীর হযরত মোবারক করিম সাহেব নুরজানির ওই নিশ্চিন্তপুরে মাদ্রাসার প্রিন্সিপাল, তারা এই কচুয়াকে নেতৃত্ব দিয়েছিল। শান্তির বাতাস বইত কচুয়ায়। আমরা কি কখনো শুনেছি আমার সময়ে চাঁদাবাজি হয়? শুনি। তাহলে ভিডিও তো আপনাদের নেই, আমার হৃদয়ে ভিডিও রয়েছে। ওই পেট্রোল পাম্পের পাশে আমার 10% জায়গা আছে। এখানকার মেয়র স্বপন আমি মিলনের জায়গার বাউন্ডারি ওয়াল করতে দেয়নি। প্রতিদিন কল আসে বিদেশ ভূমি থেকে, ওই তেতুয়ার জাকির, সে বলতো ভাই একটা ইটের দাম 10 টাকা, কিন্তু ইটের ওজনে ঘোষ দিতে হয়। মেয়র অফিসে ঘোষ না দিলে এই অঞ্চলের কোনো বাড়ি ঘর জায়গা জমিন রেজিস্ট্রি হয় না। হয়েছে? তাহলে ধৈর্য ধরে শুনেন, ধৈর্য ধরে শুনেন। 1995 সাল কচুয়াতে প্রথম আসলাম, এসে নির্বাচন করলাম। কচুয়ার জনগণ আমাকে নির্বাচিত করেছিল, করেননি? যারা নির্বাচিত করেছে তাদের অনেকেই আজ নেই, তারা পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন। আমি তাদেরও রুহের মাগফিরাত করছি। 1996 সালে প্রথম নির্বাচিত হলাম 12 জুন। নির্বাচনে কারচুপি করার জন্য, আমাকে পরাজিত করার জন্য 5টি সেন্টার জোরপূর্বক মহিউদ্দিন খান আলমগীর তার ভাই মেজবাউদ্দিন খান বন্ধ করে দিয়েছিল। কেন বলছি জানেন? উৎপত্তি স্থান শুরু হয়েছে কোত্থেকে আমরা বুঝতে পারিনি আওয়ামী লীগ কি জিনিস। নির্বাচিত হওয়ার পরেই তারা 5টি সেন্টার বন্ধ করে দিল। উত্তরের সাচার, যেখানে রফিকুল ইসলাম, ওর নাম কি না, রনি, আমাদের রনি, আল্লাহ তাকে বেহেশতে নসিব, মামলা করা হয়েছিল এবং প্রায় 1100 আসামিকে বন্দি করা হয়েছিল সেই সময়। দেখতে দেখতে চলে আসলো 2001 সাল। ওই 1996 সালে 7ম জাতীয় সংসদে গিয়ে আমি বলতাম, ঢাকায় থাকতে পারি না মশার জ্বালায়, কচুয়া থাকতে পারি না মখার জ্বালায়। মনে আছে? মখার জ্বালায় কচুয়ায় থাকতে পারি না। 1 অক্টোবর 2001 সাল এই ইউনো অফিসে রাত্রি 10টায় যখন রেজাল্ট আউট হলো, তখন যাদের মামলা করেছে সেই মামলা যারা খেয়ে কারারুদ্ধ ছিল তারা সকলেই দখল করে ফেললো সেই জায়গাটি। মহিউদ্দিন খান আলমগীরকে বেরোতে দিবে না। আমি বুঝলাম অবস্থা খারাপ। যেই খেপেছে কচুয়ার জনগণ, উনাকে আর এই ইউনো অফিস থেকে বেরোতে দিবে না। আমি তখন ইউনোকে বললাম যে উনাকে পার করে দিন। ইউনো বললেন, স্যার আমি মেজরকে কল করে দেখি। মেজরকে কল করলো। মেজর সাহেব, রেজা সাহেব বললেন যে আই এম সরি, আমার ট্রুপস আনরেস্ট হয়ে গিয়েছে এবং তারা রেস্টে চলে গিয়েছে। এসে আমাকে বলল, স্যার মেজর সাহেব অস্বীকৃতি জানিয়েছেন, তিনি কিচ্ছু করতে পারবেন না। ওসি সাহেব, ওয়াকিল সাহেব, নতুন ওসি হঠাৎ করে এসে ধাপাস করে এক স্যালিউট মারলেন আমাকে। তো স্যালিউটটা দেখে ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে একটু পার করে দিন, উনি সাবেক মন্ত্রী। উনি আমাকে বললেন, স্যার আমি আইনত, আপনি এখন বেসরকারিভাবে ঘোষিত এমপি, আইনত আমি আপনাকে প্রোটেকশন দিতে পারি, উনাকে আমি দিতে পারি না। আপনি দয়া করে এসপি সাহেবকে বলুন, এসপি সাহেব যদি আমাকে বলে তাহলে আমি প্রোটেকশন দিব। শুনছেন তো কথাটা? তো উনিও প্রোটেকশন দিবেন না। আমি দেখলাম সেই ভয়াবহতা। প্রায় 10,000 সারা ইউনো অফিস ঘেরাও। রাত্রে প্রায় 11টা বেজে যাচ্ছে। নিজে তখন এই মেজর রেজা সাহেবকে কল করলাম,
বলে বললাম, যদি আপনি সাহায্য না করেন তাহলে যদি 2টি লাশ এখানে পড়ে যায় তার দায় দায়িত্ব শুধু আমি নই, আপনাদের সকলকেই নিতে হবে। উনি বললেন, আমাকে 5 মিনিট সময় দেন, আমি চাঁদপুরের সিও কর্নেল সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তিনি কর্নেল সাহেবকে কল করেই হঠাৎ করে ইউনো অফিসের আশেপাশে সব বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল, নিঝুম কালো অন্ধকার, গায়ে পশম দেখতে পাচ্ছি না। মনে হঠাৎ করে ভয় ঢুকে গেল। তাকিয়ে দেখি চারিদিকে বিদ্যুৎ আছে, শুধু ইউনো অফিসে বিদ্যুৎ নাই। শুরু হলো ঠুস 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 শব্দ, মানে সিপাহীরা, আর্মিরা লোহার ব্যাটন দিয়ে মাথার হেলমেটকে ঠুস ঠুস করে বাড়ি মারছে। এই বাড়ি আর ঠুস ঠুস শব্দে সব দৌড়ে পালালো। এখন এসে বললেন, স্যার চলেন যাই। আমি ভাবলাম মহিউদ্দিন খান আলমগীর তো আর্মি নিয়ে যাবে ঠুস ঠুস বাড়ি দিয়ে জেলা পরিষদ আর ইউনো অফিসের সামনে দিয়ে, সাচারে গেলে কি অবস্থা জানি হয়, পালাখাল মোড়ে কি জানি হয়, তাহলে ওখানে তো আর মেজরের সে ঠুস ঠুস শুনবে না জনগণ নাকি। আমি তখন মহিউদ্দিন খান গাড়ির পিছনে ছুটলাম। আমি ছুটছি দেখে ওসি সাহেবও তার গাড়ি নিয়ে ছুটলো। দিয়ে আসলাম দাউদকান্দি ব্রিজ পার করে। এই ইতিহাস আপনারা জানেন না, জানেন না। সেই ইতিহাসের পর আমরা মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। হরফ করে বলতে পারি, কচুয়াতে 2001 সালের 1 অক্টোবর থেকে 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত আমরা একটি মামলাও করিনি। করেছিলাম? একটি মামলাও করিনি। আমার নেতারা এসে বলতো, মিলন ভাই আমাদেরকে মামলা দিয়েছে, জেল হাজত খাটিয়েছে, আপনি মামলা করবেন না? আমি আমার নেতাদের বলতাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, সেই জন্য কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? কি বলিনি? বলেছিলাম। আমি আমার নেতা কর্মীদের সান্ত্বনা দিয়েছিলাম। কি হলো? 2001 থেকে 2006 আমরা একটি মামলাও করিনি। মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি সাচারে ভাঙা হয়েছিল। কারা ভেঙেছিল? যাদেরকে তিনি অত্যাচার করেছিলেন তারা ভেঙেছিল। তো উনি আসার আগে থানাকে তো বলে আসবেন, বলে আসেননি। তারপর আমি ওসিকে নির্দেশ দিয়ে দিলাম, যতদিন আমি মন্ত্রী থাকবো, যতদিন আমি কচুয়ার এমপি থাকবো, ততদিন মহিউদ্দিন খান আলমগীরকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। ওসি সাহেব বললেন, আমি জানবো কিভাবে? আমি বললাম, জেনে নিতে হবে, এটা আপনার ডিউটি। তারপরে মনে আছে, উনি যতবার কচুয়ায় আসতেন ততবার ওসি পেট্রোল গাড়ি আমাকে না দিয়ে উনাকে নিয়ে যেতেন। সেইভাবে কচুয়াতে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য কোনো দিন আমার দলের কেউ তাদেরকে বাধা দেয়নি। কিন্তু কি হলো? সেইটা তো আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা যখন 2008-এ বিরোধী দল হলাম, তাদের অত্যাচারের কাহিনী আপনারা দেখেছেন, দেখেননি? 2001 সাল হতে 2006 সাল আমরা যখন দায়িত্বে ছিলাম, তখন কচুয়ায় আমরা উন্নয়ন করেছিলাম। এই শাহ নেয়ামত স্কুলের মাঠ বরাদ্দ করে দেওয়া হয়েছিল, আর হেডমাস্টারকে মামলা দেওয়ার ধমক দিয়ে বলা হয়েছিল আমি নাকি পুকুরের মাটি চুরি করেছি। শাহ নেয়ামতের হেডমাস্টার সাহেব বললেন, এই ধরনের একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী যে আমাদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছিয়েছে, যে নকল প্রতিরোধ করেছে, যে শিক্ষকদের অবসর ভাতার ব্যবস্থা করেছে, যে শিক্ষকদের 50-25% করে সেই সময়ে ঈদ বোনাসের ব্যবস্থা করেছিলাম, শিক্ষকের নিবন্ধন তৈরি করে NTRC করে শিক্ষকদেরকে মর্যাদা দিয়েছিলাম, সেই শিক্ষক কি পারে আমার বিরুদ্ধে মামলা করতে?
নিশ্চয়ই পারে না। সেই শিক্ষকরা বলল আমরা মামলা করব না, কিন্তু জোর করে মামলা করিয়েছিল। আমরা ভুলে যাইনি। এমন একটি স্কুল কলেজ মাদ্রাসা নেই যেগুলি আমরা ভবন তৈরি করিনি, আমরা অনুদান দেইনি, আমরা সেখানে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করিনি, বিনামূল্যে বই দেইনি। প্রতিনিয়ত স্কুল কলেজ পরিদর্শন করে আমি শিক্ষার আলো কচুয়ায় জ্বালাতে চেষ্টা করেছিলাম। অনেকেই প্রশ্ন করে মিলন সাহেব নকল প্রতিরোধ করা শিখল কোত্থেকে? আমি শিখছি কোত্থেকে জানেন? কচুয়া থেকে। আমি যখন 96-তে এমপি হলাম তখন এই কচুয়া ডিগ্রি কলেজ ছিল নকলের আখড়া, সাচার স্কুল নকলের আখড়া, রহিমানগর হাই স্কুল নকলের আখড়া। কিন্তু আমার করার কিছু ছিল না, কারণ ক্ষমতায় আওয়ামী লীগ। যখনই আমি দায়িত্ব পেলাম, সেই ওহি আল্লাহর কাছ থেকে আসলো বেগম খালেদা জিয়ার কাছে। আমি কখনো স্বপ্নও চিন্তা করিনি যে আমার মতো কনিষ্ঠ সংসদ সদস্যকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রী বানাবে। মন্ত্রী বানানোর পরেই শপথ করলাম, এই শিক্ষাকে যারা ধ্বংস করেছে সেই শিক্ষাকে পুনরুদ্ধার করতে হবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, নাজমুন নাহার বেবি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কচুয়ার কোনো ছাত্রছাত্রী খুঁজে পায়নি। আমার পরে কলেজের ফার্মাসি ডিপার্টমেন্টের এক প্রফেসর, ওই ঢাকা শহরে 2-4 জন কচুয়াবাসী থাকে, তাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। বাইরে আমি কচুয়ার সেই সময় খুঁজেও পেতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কচুয়া থেকে। তার কারণ কচুয়াকে ধ্বংস করেছে ওই নকল দিয়ে, কচুয়ার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, করেনি? আমি সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনলাম, উন্নয়ন করেছি। কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট চিনেন নাকি? যেটার উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কত বড় দস্যু, কত বড় জানোয়ার, কত বড় অসভ্য! বেগম খালেদা জিয়ার সেই ফলকে তারা ভেঙে ফেলেছে। তারা সরকারি সম্পদকে নষ্ট করেছে, করেনি? এই কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যারা ভেঙেছেন আমি তাদেরকে চিনি। আমার ডায়েরিতে লেখা আছে কে কি করেছেন। কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউটে আপনারা টর্চার সেল বানিয়েছেন। মাজারের মতো ছেলে হতে আমার এখানে অনেকে আছে, সেই সময়ে তাদেরকে ধরে নিয়ে পিটিয়ে আহত করেছিলেন। তাদের সকলেরই আমার কাছে নাম ঠিকানা রয়েছে। মানুষ বলছে যে এই সময়ে হঠাৎ করে নাকি বিএনপি মামলা বেশি করে ফেলছে। সারা বাংলাদেশে 1.5 লক্ষ মামলা হয়েছে। 65 লাখ নেতাকর্মী মামলা খেয়েছে, জেল হাজতে গিয়েছে। কচুয়াতে প্রায় 500-রও বেশি মামলা এবং 10,000-এর বেশি আসামি। এই মঞ্চে যদি আমি এখন বলি বন্দিগণ সাবধান, কয়জন হাত তুলবে? হাত তোলো। তোমরা না, বন্দিগণ সাবধান। তুমি না, বন্দিগণ সাবধান। হাত তোলো। এই তুমি কি বন্দিগণ সাবধান বুঝো? তুমি বুঝো? আবারও বলছি, বন্দিগণ সাবধান। যারা বুঝে তারা হাত তুলবে। এই যে এই যে এই তুই কি বুঝস? কি বন্দিগণ সাবধান? কি কি বল? এই যে তুই হাত, বন্দিগণ সাবধান কি বলো? আমি আবারও বলছি, যারা বুঝে না তারা হাত নামাও। যারা বুঝে তারা হাত তুলবে। বন্দিগণ সাবধান। ওই যে দেখছো, তার মানে কারাগারে যারা গিয়েছে তারা জানে বন্দিগণ সাবধান মানে কি।
ক্লিয়ার? হাজার হাজার নেতাকে কারাগারে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মহিউদ্দিন খান আলমগীর, তার দোসর অ্যাডভোকেট হেলাল, আর হেলালের দোসর রহিমানগরের ত্রাস জলিল নায়েবের ছেলে ওবায়দুল্লাহ ভুলন। বুঝতে পেরেছেন আপনারা? छोड़ेंगे नहीं, कभी हम छोड़ेंगे नहीं। আমার জন্ম হয়েছে আপনাদের খেদমত করার জন্য, আমার জন্ম হয়েছে আপনাদের সেবা করার জন্য। বুঝতে পেরেছেন তো? আমি মিলনেকে কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছি হাজিরা দিতে। ওবায়দুল্লাহ ভুলন ট্র্যাপ করে আমার গাড়ির মধ্যে কল করে, যেই গাড়িতে আমি আসছিলাম, কারণটা কি জানেন? আমার যেই গাড়িতে নিয়ে আসে, এই গাড়িতে যারা থাকে তারা সকলেই আমাকে ভালোবাসে। মানে কুমিল্লা জেল থেকে চাঁদপুর কারাগারে যখন নিয়ে যায় হাজিরার জন্য, তো যে উঠে সেই আমাকে ফোন দেয়। ফোনে আমি তাদেরকে কথা বলি। ওবায়দুল্লাহ ভুলন সেই ফোন নাম্বারটা কার থেকে পেয়ে আমাকে কল করে বসছে। বলল যে এখন যদি আপনি 1 লাখ টাকা দিয়ে দেন, আজকে আর মামলা হবে না, আজকে জামিন হয়ে যাবে। মিয়াবাড়ির শরফুদ্দিন মিয়া সাথে সাথে 1 লাখ টাকা দিয়ে দিল। ছাড়া তো দূরের কথা, ফোন নাম্বারটা নিয়ে এসপির কাছে দিয়ে দিল। বললে এসপি সাহেব দেখেন, মিলন সাহেবের গাড়ির থেকে কথা বলে। বুঝতে পেরেছেন তো? ওই 2টা লোকের চাকরি চলে গেল। সন্ত্রাস, সন্ত্রাসদের আমাদের দেখতেই হবে। সেই কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট যখন আমি করি, আলী মেম্বাররা মারা গিয়েছেন, কালু ভাই মারা গিয়েছেন, লতিফ ডাক্তার মারা গিয়েছেন, সুলেমান বেন্ডার সাহেব মারা গিয়েছেন, তাহের সাহেব মারা গিয়েছেন। তারা জানতেন কত কষ্ট করে আমরা পলিটেকনিক ইনস্টিটিউট করেছিলাম। ওই প্রফেসর ওয়াদুদের বাড়িতে দোতলা ছাদের ঢালাই খোলার পর প্রিন্সিপালের অফিস করেছিলাম। ওয়াদুদ সাহেবকে চিনেন না? বিএনপি করার কারণে তার বাড়ির সামনে কুকুরের মতো ঠ্যাং ভেঙে দিয়েছিল। গাজী কামাল, কালা কামালরা, যারা আবার এই 5 তারিখের পরে তাদের দোসররা এখানে লুট করছে। সেই পলিটেকনিক ইনস্টিটিউট তারা লুটে নিয়েছে। যাদেরকে আমি চাকরি দিয়েছিলাম তারা চাকরি ছেড়ে, ওই যে ডিমওয়ালা ভাই আমার কোথায় যেন দেখলাম, তার ছেলেরা চাকরিতে জয়েন করতে পারে নাই। অত্যাচারের সীমা দেখেছেন? উন্নয়ন শুধু এখানে নয়, আমাদের সময় উজানিতে আমরা গ্যাস দিয়েছিলাম। এই গ্যাসের কারণে উজানিতে প্রতি বছর ন্যূনতম পক্ষে 20 লক্ষ টাকার কাঠ পুরানো বেঁচে যায়। এই গ্যাসের জন্য করজবাসীরা গ্যাসের চুলা দিয়ে রান্না করে। সেই উজানি থেকে আমরা গ্যাস দিয়েছিলাম। উজানি আমাদের পবিত্র জায়গা। সেই উজানিতে জুতা মেরেছিল মহিউদ্দিন খান আলমগীরকে, মারেনি? সেই জুতা মারার মামলা খেয়েছিল উজানির শিক্ষক, কচুয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা, নিশ্চিন্তপুরের ছাত্ররা। ভুলে গিয়েছেন? আমরা তো কাউকে পেট্রোল পাম্প ভাঙতে বলিনি। আমরা কি কাউকে বলেছি শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেন? আমরা কি কাউকে বলেছি সালমান এফ রহমানকে গণধোলাই দেন? আমরা কি বলেছি দীপমণিকে গণধোলাই দেন? আমরা বলিনি, আমরা কখনো বলবো না। কিন্তু গণধোলাই তারা খেয়েছেন। কেন খেয়েছেন? মানুষের ক্ষোভ, ক্রোধ, দুঃখ যখন পাহাড় সমতুল্য হয়েছে তখন তারা প্রতিবাদ করেছে। মহিউদ্দিন খান আলমগীরের পেট্রোল পাম্প ভেঙেছে যারা ক্রোধ, ক্ষোভ, ঘৃণায় ছিল। এই উনি কি করলেন? গড়ে মামলা দিয়ে দিলেন। আমাকে মামলা দিয়ে ঢুকালেন। যেই জাজ আসাদুজ্জামান নূর, তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে আছেন।
আমি বাংলাদেশে আছি, বেঁচে আছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আসাদুজ্জামান নূরের মতো বিচারক আমাদেরকে দিনের পর দিন 512 দিন কারাগারে রেখেছিল। আমার একমাত্র কন্যা তানজিদার কান্না, নাজমুনার বেবির কান্না, সারা কোচবাসীর কান্না আপনাদের হৃদয়ে রয়ে গিয়েছে। আপনি কি মনে করছেন আমি ভুলে যাচ্ছি? নিশ্চয়ই না। ওই কয়েকদিন আগে আন্দোলন যখন চলছিল, তখন আমি যুক্তরাষ্ট্রে আমার মেয়ের বাসায় ছিলাম। তখন কঠিনভাবে টকশো করছি। একটি টকশোতে বলছি যে আমি কি বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার কন্যা খুনি হাসিনা, না খুনি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান? বুঝতে পারেননি? কি বলবো আমরা কি বলবো? খুনি হাসিনার পিতা। তার মানে কি? মানুষের লেগাসি ক্যারি করে। মরহুম ওবায়দুল হকের ছেলে যদি অন্যায় করে, তাহলে আমার বাবা কবরস্থানে শুয়ে আছে, মানুষ বলবে ওবায়দুল হকের জারজ সন্তান, বলবে না? এটাকেই বলে লেগাসি। একজনের লেগাসি আরেকজন ক্যারি করে। শেখ মুজিবের লেগাসি ক্যারি করে শেখ হাসিনা, শেখ হাসিনার লেগাসি ক্যারি করে শেখ মুজিব, তাই না? মহিউদ্দিন খান আলমগীর, আপনি যা করে গিয়েছেন, আমি নিজের টাকায় ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় বানিয়েছি। আপনি আমার বাবার নামে স্কুলের নাম পাল্টিয়ে দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার কোথায় গিয়েছেন? আমার নামে নূরপুর আনময় এহসানুল মিলন দাখিল মাদ্রাসার নাম পাল্টিয়ে দিয়েছেন, দেননি? আমার নামে আনময় এহসানুল মিলন উচ্চ বালিকা বিদ্যালয় চাঙ্গিনী নাম পাল্টিয়ে দিয়েছেন, দেননি? মাহমুদ হক মাদ্রাসার নাম পাল্টিয়ে দিয়েছেন, দেননি? আজকে কি আমি যদি আপনার বাপের নামের মাদ্রাসার নাম পাল্টিয়ে দেই, কেমন লাগবে? ভাল লাগবে? বুঝতে পারেননি, সেই জন্য আমি একটা বই লিখতেছিলাম। বইটার নাম হলো লাল দালানের দিনগুলো। এই লাল দালানের দিনগুলো বইটি 100% লেখা হওয়ার পরও আমি প্রিন্টে পাঠাইনি। কেন জানেন? ওই বইয়ে এমন ঘটনা আছে যেগুলি লিপিবদ্ধ আছে, যেগুলি মহিউদ্দিন খান আলমগীরের বংশধর এবং গত মাসে যেই দলটি শাসনে ছিল তারা সহ্য করতে পারবে না, আমাকে মেরে ফেলতে পারে। সেই জন্য আমি বইটি প্রিন্ট করিনি। এখন করব। একেই বলে খান লেগাসি। খান কি করেছে? কচুয়ার প্রত্যেকটি অপকর্ম ওই বইয়ে লেখা থাকবে। লেখা থাকবে ইদু মেম্বারের ছেলে মামুন আমাকে মামলা দিয়ে জেল খাটিয়েছে, পরবর্তীকালে ধর্ষণ করেছে, হত্যা করেছে। মাহবুব সাহেব, আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে আমার নামে ভাইয়ের দ্বারা মামলার সাক্ষী দিয়েছেন, ভুলে যায়নি। কচুয়ার নিরীহ জনগণকে কেতলিতে গরম পানি ঢেলে দিয়েছেন। সাংবাদিক বন্ধুরা অনেক লিখেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। লিখেছিলেন আপনারা, কিন্তু ওনারা ভেবেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশকে নিয়েছে। কিন্তু আসলে কি তাই? নিশ্চয়ই না। ঘুম থেকে উঠলে দেখলেন ফুস হয়ে গিয়েছে। আমাদের শিক্ষার সময়ে শুধু শিক্ষায় কাজ করেছি তাই নয়, এমন কাজ করেছি যে সারা বাংলাদেশে আপনাদের সন্তান, আপনাদের ভাই মিলনকে সকলেই চিনে না? সকলেই চিনে, সকলেই সফল শিক্ষা প্রতিমন্ত্রী বলে। আমি গর্বিত বোধ করি। আমি মিলন সরকারের টাকা ছাড়া চাঁদপুরে
ঝাটকা নিধন প্রতিরোধ আন্দোলন করেছিলাম। ওই বেগম খালেদা জিয়ার সময়ে ইলিশের সংরক্ষণ হয়েছিল, ইলিশ প্রজননের সময় আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই ইলিশ দাদাবাবুদের জন্য পাঠায়, আমরা খেতে পারি না। মনে আছে কি না আপনাদের? আমি যখন চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলাম, ঠিক তখনই নাসরিন 2 350 যাত্রী নিয়ে চাঁদপুরের মোহনায় বিলীন হয়ে গেল। মালিক ভিআইপি কক্ষে এমন নিদ্রায় ছিলেন, কোথায় তিনি নিখোঁজ হয়ে গেলেন সেই নাসরিন 2 জাহাজটি পর্যন্ত উদ্ধার হয়নি। রেস্কিউ জাহাজ হামজা এসে যখন তাকে খুঁজে পেল না, তখন আমি তাদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে ওই মোহনাতে ওই বৃষ্টির সিজনে বর্ষাকালে ডাকাতিয়া নদীতে ঘাট থাকার কারণে, ওই ঘাটে লঞ্চ ভেড়ার কারণে ওই মোহনা দিয়ে ওই গোল চক্কর যেখানে পানি ঘূর্ণিপাক হয়, ওই মসজিদের পাশে 230 ফুট নিচে ওই গভীর জায়গাটি পানি ঘূর্ণনের ফলে সেখানে লঞ্চের অ্যাক্সিডেন্ট হয়। এইটা শুনে আমি ঘাটকে ডাকে নদীর থেকে দক্ষিণে নিয়ে আসলাম। সেই ঘাট আজও আছে। আমি মিলনের দায়িত্ব পাওয়ার পর এ যাবৎ চাঁদপুরে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। বুঝতে পেরেছেন তো? ভোট দিয়েছেন আপনারা, এমপি বানিয়েছেন আপনারা, মন্ত্রী বানিয়েছে প্রেসিডেন্ট খালেদা জিয়া, কিন্তু উপকার হয়েছে সারা দেশে। এটা কি আল্লাহর রহমত না? আপনারা যাকে ভোট দিয়েছেন তিনি আপনাদের বরকত দেওয়ার জন্য, আপনাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে দূত হিসাবে পাঠিয়েছিল। সেই জায়গাতে আমরা আজও আছি, এখনো আছি, আগামী দিনেও থাকব। ভুলে যাইনি চাঁদপুরে এসপি শহীদুল্লাহ চৌধুরী এই গত বছর ডিসেম্বর মাসে চাকরি হারিয়েছে। এই যে চাঁদপুরের নেতারা হাসবেন না গল্প শুনে, শহীদুল্লাহ চৌধুরী মনে আছে আপনার? নিশ্চয়ই মনে আছে আপনাদের। শহীদুল্লাহ চৌধুরীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলল মিলনকে চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে চাঁদপুর নেওয়ার সময় বাইপাস বরুড়া দিয়ে নিয়ে আসবে রহিমানগরে। এসপি বলল যে স্যার কেন আনবো? তুমি নিয়ে যাও, আমার কথা শুনো। বলবে লালমাইতে ট্রাফিক কনজাকশন, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বরুড়া দিয়ে বাইপাস করে রহিমানগরে এনে আবার কালিয়াপাড়া দিয়ে চাঁদপুর কোর্টে নিয়ে যাও। কি বুঝতে পারছেন তো নেতারা? তো উনি বললেন রহিমানগর নিলে কি হবে? কয় নিয়ে যাও, তারপরটা আমার ব্যাপার। বলে কি হবে? বলে ওখানে তার গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো তিনি মারা গেলে আমি কি বলবো? তিনি মারা গেলে তুমি বলবে যে মাইক্রোবাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে। বুঝতে পারছেন তো? শহীদুল্লাহ চৌধুরী বলল আমি এই কাজ করতে পারবো না, আল্লাহর রহমত। বুঝছেন তো? আমি বেঁচে গেলাম। সেই শহীদুল্লাহ চৌধুরীকে রংপুর ট্রান্সফার করলো। সেই ট্রান্সফার থেকে তার চাকরি এই ডিসেম্বর মাসে বয়সের কারণে শেষ হয়ে গেল। আমার জন্য একজন এসপি এই 17টি বছর ধরে ওই রংপুর পড়ে থাকলো। বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহর কি রহমত। এই মহিউদ্দিন খান আলমগীর আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। সেই মহিউদ্দিন খান আলমগীর আমাকে বাংলাদেশের সব জেল ঘোরায়। কার দ্বারা ঘোরায় জানেন? অ্যাডভোকেট হেলাল। আর ওই তার দোসর, সে নাকি আবার নব্য বিএনপি হয়েছে। বিএনপির নাকি নতুন আরেকজন গ্রুপ হয়েছে, যেখানে নাকি চাঁদাবাজ কুলি মনিররা বলে আজকে বিএনপি করে। তারা নাকি বিএনপি করে চাঁদাবাজির জন্য। সেই অ্যাডভোকেট হেলাল আর ওই ওবায়দুল্লাহ ভুলন
15 বছরে একটি মামলা খায়নি। তারা চাঁদাবাজি করেছে, আমাদের লোকজনকে জেলে দিয়েছে, একে একে 37টি মামলা আমার বিরুদ্ধে করেছে। এই মঞ্চে একজন নেতা নেই যে মামলা খায়নি। দ্বিতীয় স্থান দখল করেছে জাহাঙ্গীর আলম প্রধান, তাই না? তৃতীয় স্থান কে করেছে জানি না। কচুয়ার মামলার এই অবস্থা। আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কারা করেছে? জেনারেশন জি। মানে বুঝতে পেরেছেন, 1997 সাল থেকে যাদের জন্ম 2012 সাল পর্যন্ত তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেনারেশন জি। আর 2012 সালে যাদের জন্ম এই পর্যন্ত, এটা 2028 সাল পর্যন্ত, তাদেরকে বলা হয় আলফা জেনারেশন। কথা বুঝছেন তো? এই জেনারেশন জি যারা আছে 1997 থেকে, অর্থাৎ 97 পরে যাদের জন্ম, একটু হাত উঠাও তো দেখি। 1997 পরে যাদের জন্ম, মাশাআল্লাহ, এরা হচ্ছে জেনারেশন জি। এরাই আজকে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা করেছে। বাস মালিক সমিতির সভাপতি কি নাম? আশরাফ। আরে আশরাফ, আলী আশরাফ সাহেব আমাকে কল করেছে বহুদিন পরে। তো ভাবলাম যে ভালো কথা, কচুয়ার মানুষ আমাকে কল করেছে। তো জানতে চাইলাম বাস ভাড়া আগে কত ছিল। বলল যে 220 250 টাকা। এখন কত? বললো 190 টাকা। আমি বললাম এই টাকা কমালেন কার কথায়? কয় ওই ছাত্ররা এসে আমাকে বলছে কমাতে হবে। আমাকে আর কমানো গেল না? বলে আর তো যায় না। কেন যায় না? কয় আমাদের তো খরচ আছে। আমি যে সভাপতি হয়েছেন, খরচটা নিজের পকেট থেকে দেন, চাঁদা খাবেন না। সভাপতির সম্মান পেতে চান, নিজের পকেট থেকে দেন। জেনজিরা যদি স্কুলের ছাত্র, তাহলে আপনারা বসে কি আরো কমাতে পারেন না? পারেন তো নিশ্চয়ই। শুনেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি বারবার বলছেন, যারা বিএনপির নামধারী, বিএনপি করে বা বিএনপির সাথে আসে, এই বলে যারা চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমার কাছে ইতিমধ্যে রহিমানগর বাজারের তালিকা এসে পৌঁছেছে। কচুয়া বাজার এবং তার সংলগ্ন এলাকার আমার কাছে তালিকা গোপনে এসে পৌঁছেছে। আমার কাছে সাচারে এসছে। আমি আল্লাহরে হাজির নাজির করে বলতে চাই, আমি যদি বেঁচে থাকি আমি কিন্তু কোনো চাঁদাবাজকেই ছাড়বো না। মিলনের জন্ম হয় নাই চাঁদার জন্য, মিলনের জন্ম হয় নাই ঘুষ খাওয়ার জন্য। আমার উপরে আল্লাহর রহমত এসেছিল কচুয়ার জনগণের খেদমত করার জন্য। 5টি বছর মন্ত্রী ছিলাম, কেউ বলতে পারবে না কোথাও চাঁদা খেয়েছি, ঘুষ খেয়েছি, চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছি। কেউ বলতে পারবে? একটি দুর্নীতির মামলা করতে পারেনি আজ পর্যন্ত। করেছে দুর্নীতির মামলা? করেনি। আগামী দিনেও ইনশাল্লাহ আমাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির মামলা করতে পারবে না ইনশাআল্লাহ। মনে আছে সাচারের রথ আমি করে দিয়েছিলাম। বটু বিয়েছি আমাকে বলেছিল যে রথের গায়ে আমার নাম করবে, লিখবে। 40 মেট্রিক টন লোহা কাঠ মালয়েশিয়া থেকে এনেছিলাম, 42 বান্ডেল টিন দিয়েছিলাম। সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রথ বানিয়ে দিয়েছিলাম হিন্দুদের জন্য। খুব খুশি হয়ে বটু বিয়েছি ওই রথের গায়ে আমার নাম লিখেছিল। আমি ফতোয়া নিয়েছিলাম হুজুরের কাছ থেকে, আমার নাম লেখাটা যাবে কি না। বললো যে আপনি টাকা দিচ্ছেন, আপনার নাম লিখলো, এতে কি আসে যায়। সেই রথ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা বাটাল দিয়ে খুদে 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 আমার নাম সরিয়ে ফেলেছে নাকি।
দুষ্ট লোকেরা বলে, কিরে তোরা ভগবানের গায়ে বাটার লাগালি? আমরা হিন্দুদেরকে কখনো অত্যাচার করতে দেইনি, বিগত দিনেও দেইনি, বর্তমানে না, ভবিষ্যৎ না। গোপনে গোপনে হিন্দুদের কাছে কে কখন চাঁদা চেয়েছেন সেই তালিকা আমার কাছে এসছে। রহিমানগর স্কুলের হেডমাস্টারের মোটরসাইকেল কে নিয়েছেন সেই ইতিহাস আমার কাছে আছে। এই বিশ্ব রোড দিয়ে কোন দোকান থেকে 20,000, কোন দোকান থেকে 30,000 টাকা চাঁদা নিয়েছেন আমার কাছে হিসাব রয়েছে। প্রথম প্রেসক্রিপশন যা নিয়েছেন তা ফেরত দিয়ে দেন। শুধু এই চাঁদাবাজদের জন্য নয়, এই মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা যেই সমস্ত পুলিশ অফিসার, দারোগা, ছোট দারোগা, বড় দারোগা, ওসি, ডিবি পুলিশ, এসবি পুলিশ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, নেয়নি? তালিকা আপনাদের কাছে আছে। আমি সুস্পষ্টভাবে এই মাইকে মিডিয়ার মধ্যে বলে দিতে চাই, আপনারা সকলে ফেরত এসে সেই টাকাগুলি ফেরত দিয়ে দিন। জাকির কোথায় আছে নাকি? প্রফেসর জাকির আছে? প্রফেসর জাকির উজানির মান্নার হত্যা মামলায় সিআইডি ইন্সপেক্টর কিরা নাম? শহীদুল্লাহ নাম ঢুকায় আর লক্ষ লক্ষ টাকা নেয়। শহীদুল্লাহ সাহেব আজকের এই বক্তৃতা শোনার পরে আমার কাছ থেকেও নিয়েছেন, এই টাকাগুলি দয়া করে ফেরত দিয়ে দেন। না না হলে কি হবে এটা আপনারা জানেন না। প্রিয় কচুয়াবাসী, কেউ ফানুক সাহেবের নাম শুনছেন? সবল মারে গুক্কো সাহেব, রাত্রেবেলা জিন হয়ে পয়দা হয়ে যায়, জিন জাকির, জানেন না? উরে বাবারে জিন জাকির, ফানুক শাহ, সাদা কামাই। আরে এ আচানক মিলন শুধু হাসতো, বুঝতে পারেনি আমার হাসি। এই জিন জাকির, ফানুক শাহ সেলিম মাহমুদের নির্দেশে মহিউদ্দিন খান আলমগীরের সাথে মিটিং করে ওসি মহিউদ্দিন সাহেবের দ্বারা সারা রাত ষড়যন্ত্র করে সেইখানে আমাদের ডাইলও উপস্থিত ছিল। ডাইল, আমার নেতারা বুঝতে পারছেন ডাইলকে, বুঝেন নাই? আমার ভাবতে কষ্ট হয়, ওই যে দূর দূরান্তে আমার মুসল্লিরা টুপি মাথায় দাঁড়িয়ে আছেন, তারা ডাইলও আবার মসজিদ কমিটির সভাপতি বানায়। ছি 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 ছি। তারা মিটিং করে পরের দিন আমি আর নাজমুন্নার বেবি ওই উজানির আমার গাড়ি ভেঙে ফেলে। ওসি সাহেব আমার সামনে এসে তার পুলিশ পাহারা দিয়ে ওই ফানুক শাহ, ওই জিন জাকির, ওই বাপ্পি এদের দ্বারা আমার বাইজিৎ আমার গাড়ি ভাঙায়। আমার স্ত্রী, আপনাদের মেয়ে নাজমুন্নার বেবি, নাজমুন্নার বেবিকে সে ভিডিও করতে গিয়েছিল ওসি মহিউদ্দিন সাবেক মন্ত্রী স্ত্রীর কাছ থেকে, একজন নেত্রী, একজন উচ্চ শিক্ষিতা, তার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি তাকে যখন বাধা দিতে গেলাম সে আমার বুকে ধাক্কা মারলো। চিন্তা করতে পারেন কি আওয়ামী লীগ, কত বড় আওয়ামী লীগ। তার কিছুদিন পরে আমার বাড়িতে ঈদের পরের দিন মিটিং ছিল, 400 লোক আমার বাড়িতে, এই ওসি মহিউদ্দিনের নেতৃত্বে। সেখানে পুলিশের সামনে ওই লক্ষ্মীপুরের মিরাজ, বাপ্পি, দেলোয়ার, আমাদের এলাকার চেয়ারম্যান কি নাম, জাহাঙ্গীর, আমির হোসেন আমু, তারা অ্যাডভোকেট হেলাল আমার গোবিন্দপুরের মিজিবাড়ি আক্রমণ করে। চিন্তা করতে পারেন ওসি মহিউদ্দিন কি অ্যারেঞ্জ করেছে।
গোবিন্দপুর মিজিবাড়ি গোবিন্দপুরের 4 ভাগের 3 ভাগ জায়গার মালিক। গোবিন্দপুর মিজিবাড়ি 10টি বাড়ি। আমার দাদারা ওই এলাকার সবচেয়ে বড় জমিদার তারা। 1950 সালে পঞ্চায়েতের 5টি ইউনিয়নের 24 বছর প্রেসিডেন্ট ছিলেন। আমাদের বাড়িতে আক্রমণ করে, অর্থাৎ বুঝতে পারেন প্রতি আক্রমণ হলে একজনও পালিয়ে যেতে পারতো না। কিন্তু ওসি মহিউদ্দিন আমার গেটের সামনে আওয়ামী সন্ত্রাসীদের শটগান নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে। ওই মেরাজ ওয়ালের উপর দিয়ে এসে আমাদের লোকজনকে চাপাতি দিয়ে মারতে আসে দারোগা আমার বাড়ির ভিতরে। বুঝতে পেরেছেন তো অন্যায় কোথায় গিয়েছিল? সেই অন্যায় থেকে আমরা পরিত্রাণ চাই। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে সামান্য একটু বিবরণ দিলাম। 2008 সালের নির্বাচনে আমরা কিন্তু জিতেছিলাম। এই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আমাদেরকে জোর করে হারিয়ে দেন। সেই দিন এই ইউরো অফিসে স্বপন এবং বাটা জাকির আমার গাড়ি ভাঙে, মাহবুবের গায়ে তারা হাত উঠায়। বুঝতে পেরেছেন? আর আমি 2001 সালে তাদের পার করে দিয়ে আসছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে আগামী দিনগুলো সুন্দর হবে, চাঁদাবাজি বন্ধ হবে, এটা আমি বলতে চাই। আপনারা সকলেই আমাদের সাথে সহযোগিতা করবেন। আমি বলতে চাই আগামী দিনে যারা লেখাপড়া করবে তারা লেখাপড়াই করবে। কচুয়ার মাটিতে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো দলীয় আধিপত্য হবে না। এটা তারেক রহমানের নির্দেশ। আমার দলের নেতা কর্মীরা কোনো অন্যায় অবিচার করতে পারবে না, কোনো দখলবাজ করতে পারবে না। যদি দখলবাজ করে কচুয়ায় আমার দায়িত্ব দেব আমি ওই মাওলানা মাহবুব সাহেবকে। আমি উজানির মাহবুব সাহেব, আপনারা ধর্মপ্রাণ মুসলমান, আপনারা দেখবেন এই মঞ্চে রয়েছে আমার নেতা কর্মী, তাদের সাথে আলোচনা করবেন। দেখেছেন তো আপনারা কোচায় কোনো প্রশাসন ছিল না, বিএনপির নেতারা ইউরো অফিস পাহারা দিয়েছে, বিএনপির নেতারা পাহারা দিয়েছে, থানা দেয়নি। অতএব আমরা আবারও ওই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেইভাবে কচুয়া চালিয়েছি সেইভাবে আমরা চালাবো। আমি আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ দিতে চাই সাংবাদিকগণ যারা আজকে এসে এই মিটিংকে কাভারেজ করেছেন, বহু কষ্ট করে করেছেন। আপনাদের জন্য আতিথ্যতার কোনো ব্যবস্থা করতে পারিনি। পরিশেষে আমি আমার একটি প্রিয় ছাত্র নেতার নাম স্মরণ করে আপনাদের কাছে বিদায় দিতে চাই। এই কচুয়ার বুক চিরে অনেক বাস চলে, এটা কিন্তু বাসের রাস্তা না। আমি মন্ত্রী থাকার সময়ও ঘাগড়ার মোড়ে সিএনজিতে অ্যাক্সিডেন্ট করে কৃষি ব্যাংকের তৎকালীন ম্যানেজার মারা গিয়েছিল। আমি সাবধান করে দিয়েছিলাম, রাস্তা প্রশস্ত করেছিলাম, নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে গাড়ি চালাতে বলেছিলাম, কিন্তু চালাইনি। এটা একটি লোকাল রাস্তা। এই রাস্তা দিয়ে, এটা কোনো কি বলে মহাসড়ক নয়, এটা কোনো উপমহাসড়ক নয়। এটার মধ্য দিয়ে বাস চালিয়ে আপনার কচুয়ার জনগণকে নিহিত খুন করছেন। আমি এই সরকার স্থিতিশীল হলেই কচুয়ার মধ্য দিয়ে এই দূরপাল্লার বাস আমি চলতে দেব না। এই বাসের কারণে আমি আমার প্রিয় ছাত্র নেতা, আমার অত্যন্ত প্রিয় কচুয়া জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ ছাত্র নেতা ফারুককে আমরা হারিয়েছি। ফারুক আসতে এই ছেলেটা না করছি না, এই তোমার না করছি না, স্লোগান দিতে হলে চোখের দিকে তাকাতে হয়, ওই গুপচিতে বসে স্লোগান দেয় না। আমার এই প্রিয় ছাত্র নেতাটি মিথ্যা মামলায় হাজিরা দিতে যে সেদিন সকালে রওনা দিয়েছিল, মিথ্যা মামলা, আমাকে 37টি মিথ্যা মামলা করে
কারাগারে রেখেছিল। এমনকি করইয়ার কি না হিন্দু নাম ভজলালের 70 বৎসরের স্ত্রীকে ভজলাল মেরেছিল। আমি মন্ত্রী হয়ে নাকি ভজলালের স্ত্রী 70 বৎসরের হিন্দু মহিলাকে 35 জন নেতা নিয়ে ধর্ষণ করে মেরে ফেলি, এই মামলাও আমাকে দিয়েছিল। বুঝতে পেরেছেন কি অত্যাচার হয়েছিল? তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলে আগামী দিনে দেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে আপনারা সকলে শরিক হবেন, রুখে দাঁড়াবেন এবং ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই বিদেশ যাবেন সুচিকিৎসার জন্য, উনি সুস্থ হবেন। আপনাদের সকলের শুভকামনা করছি। এই বলে আপনাদের সকলের কাছে বিদায় নিয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কচুয়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।